সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও উত্তাল সচিবালয়। দফতর ছেড়ে কর্মীদের বিক্ষোভ। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, নিরাপত্তা জোরদার। এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে, এটা তো হইতে পারে না। জামায়াতে নিষেধাজ্ঞা থাকলেও সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের সমাবেশ। আওয়ামী দোসরদের চাকরিচ্যুতি ও দুর্নীতি বন্ধের দাবি। আওয়ামী লীগের স্পষ্ট সহযোগীরা আছে, তাদেরকে রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করতেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান, মন্তব্য আইনজীবীর। সন্তোষ প্রকাশ জামায়াতের। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে খেসারত দিতে হবে সরকারকে, হুঁশিয়ারি বিএনপি নেতা ফারুকের। ভোট দিতে এত ভয় কেন, প্রশ্ন খসরুর। অভিন্ন চাকরি বৃদ্ধি সহ ৭ দাবিতে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মীরা। ১১তম গ্রেডে বেতন সহ ৩ দাবিতে কর্মবিরতিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এবং এবার মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুষিল। কুড়িগ্রামে বাধার মুখে পিছু হটল বিএসএফ। নিরাপত্তার কমতি নেই, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন জামায়াতের এই নেতা। আজহারের রায়ের মধ্য দিয়ে দুটি রেকর্ড করেছেন বিচার বিভাগ। একটি হচ্ছে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম খালাস, আরেকটি রিভিউ থেকে আপিলে ফিরে পূর্বের সব রায় বাতিল করা। প্রায় ১৩ বছর ধরে কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ১০ বছর ধরে নির্জন কারাগারে মৃত্যুর প্রহর গুনতে থাকেন জামায়াতের এই নেতা। কেননা তার আগে বিচার হওয়া জামায়াত বিএনপির ৬ নেতার ফাঁসি কার্যকর হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বদলে যায় দৃশ্যপট। প্রশ্নের মুখে পড়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার। মঙ্গলবার আজহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই আজহারকে ফাঁসি দেয়া হয়েছিল। জামায়াতের নেতা নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। রায়ে সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নফল নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা।
ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন, এই রায়ে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচারে কোনো প্রভাব পড়বে না, বরং বিচারকে আন্তর্জাতিক মানসম্মত করতে সহযোগিতা করবে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2012 সালের আগস্টে গ্রেফতার করা হয় এটিএম আজহারকে। 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় সন্তোষ জানিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্যকে কখনো চেপে রাখা যায় না। এ সময় তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে জামায়াতের শীর্ষ নেতাদের খুন করাই ছিল শেখ হাসিনা সরকারের মূল উদ্দেশ্য। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনে সন্তোষ জানায় জামাত। দলটির আমির বলেন, আপিল বিভাগের রায়ে সত্য উন্মোচিত হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা গড়ে গড়ে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। জামাত আমির অভিযোগ করেন, সীমাহীন জাল জালিয়াতির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের মামলা পরিচালনা করেছিল আওয়ামী লীগ সরকার, কারণ তাদের উদ্দেশ্য ছিল জামাত নেতাদের খুন করা। স্পেশাল এনভয় পাঠিয়ে তাদেরকে স্বচ্ছ বিচারের জন্য অনেক পরামর্শ দেওয়া হয়েছে, কোনো কিছুই কানে তোলেনি, কারণ তারা জানতো স্বচ্ছ বিচার হলে খুন করা যাবে না, কারোই কথা তারা শোনেনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশ সেবার সুযোগ পেলে প্রতিহিংসার রাজনীতি বিলুপ্ত করার পথে হাঁটবে জামাত। প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাল্লাহ ঘটাবো। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সমাজ থেকে অন্য প্রসঙ্গ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও উত্তাল সচিবালয়। দাবি না মানা পর্যন্ত সচিবালয় সহ সারা দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে ঐক্য ফোরাম। এদিকে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জোরদার করা হয়েছে নিরাপত্তা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয় সহ দেশের সরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানায় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম। যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না পাবো, না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। অবিলম্বে এই আইন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী যেসব কর্মকর্তা এখনও সচিবালয়ে কর্মরত আছেন তাদেরকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। যে সমস্ত কর্মকর্তারা, এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে যেই ক্ষোভ বিক্ষোভটি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দানা বেঁধেছিল সেটি মূলত আজ চতুর্থ দিনে গড়িয়েছে। অর্থাৎ গত 4 দিন ধরেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা আন্দোলন করে আসছে। মূলত আজকের যে আন্দোলনটি ছিল সেটি শুধুমাত্র সচিবালয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গতকালের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের এই সরকারি প্রতিষ্ঠানে তাদের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচিটি ছিল বলে আমাদেরকে জানিয়েছে কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে। আজকে যদি একটু বলি যে সকাল 10:30টার পর থেকে সচিবালয়ের প্রত্যেকটি ভবন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু নিজ নিজ কাজগুলো ফেলে রেখে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং সেই মুহূর্তে যদিও সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি, তবে সেই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কারই ছিল এবং আমরা সেই ছবিগুলো এবং মিছিলের যে ভিডিও ফুটেজগুলো সেগুলো আমরা অলরেডি আমরা পেয়েছি এবং বাইরে থেকেই সেটি জানতে পেরেছি। তো এরপর থেকেই মূলত তাদের সেই আন্দোলনটি চলতে থাকে। বেলা 1টা পর্যন্ত আন্দোলন চলার পরে তারা আজকের কর্মসূচি তারা বাতিল করেছে এবং কিছুক্ষণ আগে এই সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান 2 জন তারা জানিয়েছেন যে আগামীকালও তাদের এই কর্মসূচি চলবে। যদি এটি প্রত্যাহার না হয় তাহলে সারা দেশব্যাপী তারা কর্মবিরতিতে যাবেন। এরই মধ্যে একটি সংবাদ তারা জানিয়েছেন যে 7 জন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই যে জটিলতা তৈরি হয়েছে অধ্যাদেশকে ঘিরে, সেই জটিলতা নিরসনে তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপরে নির্ভর করবে মূলত তাদের আন্দোলন তারা স্থগিত করবেন কি করবেন না। আর আজকে একটু সবশেষে জানিয়ে রাখতে চাই যে আজকে ভীষণ কড়াকড়ি ছিল সচিবালয়ের বাইরে। প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা সচিবালয় ঘিরে রেখেছিল এবং যারা দর্শনার্থী তাদেরও প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। মূলত এই ছিল সবশেষ তথ্য। যদি সচিবদের সঙ্গে এই আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয় সেটি আমরা জানিয়ে দিতে পারবো এবং বলতে পারবো যে এই আন্দোলনটির সবশেষ অবস্থাটি কী। এই ছিল সবশেষ তথ্য সচিবালয় থেকে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে সাজার বিরুদ্ধে তার আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। খালাস পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রেহমান। বলেন, এই রায়ের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন তা প্রমাণিত হয়েছে। তার আইনজীবী জানান, মিথ্যা মামলায় গ্রেফতার, রিমান্ডের মাধ্যমে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তারা। এই মামলায় 2টি ধারায় তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের পতনের পর আদালতে আত্মসমর্পণের পর সাজার বিরুদ্ধে আপিল করেন শফিক রেহমান। 9.5 মাসে সব কিছুতেই ব্যর্থ অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে খেসারত দিতে হবে সরকারকে। ভোট দিতে এত ভয় কেন, এমন প্রশ্ন তুলে সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান দলটির নেতাদের। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সেনবাগ গণতান্ত্রিক ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। নির্বাচন বিলম্ব করার কারণ কোন দলের সাংগঠনিক ক্ষমতা বাড়ানো কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি। 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আপনার জামাতে ইসলাম বিএনপিকে ডেকেছেন, একই দিন আরেকটি দলকে আপনি ডেকেছেন, যেই দলের নিবন্ধন নাই, যেই দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। এদিন প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান আমির খসরু। সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোডম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন?
যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, কথায় কথায় মবক্রেসি, কথায় কথায় বন্ধ, না মানলে ওই যে কি সাংবাদিকদের পত্রপত্রিকার অফিসে যাওয়া, ঘেরাও করা, সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এইগুলো কিন্তু বাড়তে থাকবে। সংস্কারের কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তা জানার জন্য এবং জুলাই সনদে সই করার বিষয়ে সব দল তৈরি আছে এমন কথার মারপ্যাঁচ বন্ধের আহ্বান জানান বিএনপি নেতা। প্রেসার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি। এ মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে উত্তরাঞ্চলের দ্বিতীয় দিনের গণসংযোগ ও পথসভায় তিনি এই কথা বলেন। আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ ও যোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহ্বান সার্জিসের। বলেন, গত 17 বছরে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল পতিত ফ্যাসিস্ট সরকার। এখন তারা নানা রকম গুজব ছড়িয়ে জুলাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই যে কোনো তথ্য যাচাইয়ের মাধ্যমে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান এনসিপির এই নেতা। আমরা এনসিপি করি বলে বিএনপি, জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে, এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব, আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা। যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। 11তম গ্রেডের বেতন সহ 3 দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। পাঠদান বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। দুদিন ধরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাচ্ছে ঠিকই, তবে পড়ালেখার বদলে তারা মেতে আছে আড্ডা আর খুনসুটিতে। মঙ্গলবার সকাল থেকে বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও দ্বিতীয় দিনের মতো ক্লাস নিচ্ছেন না শিক্ষকরা। তাদের দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। বাধ্য হয়ে করছি। শিশুদের কোনো পাঠদান থেকে বিরত রাখা, ক্ষতি করা, এই উদ্দেশ্য আমাদের নেই। যোগ্যতা সম্পূর্ণ হয়েও অনেক কাজ করার পরেও দেখা যায় যে আমাদের গ্রেডটা সেরকম আপগ্রেড হচ্ছে না। এদিকে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। নিয়মিত পাঠদানের দাবি জানায় শিক্ষার্থীরাও। আমরা ক্লাসে কোনো শিক্ষক আসছে না, আমরা ক্লাসে বসে আছি, কোনো ক্লাস হচ্ছে না। এখন আমরা ক্লাসে বসে খেলাধুলা করতেছি। ক্লাস হোক রেগুলার, সেটা চাই। বাচ্চারা ক্লাস করে বাসায় যাও, নতুন নতুন কিছু শিখুক। এর আগে একই দাবিতে গত 5 থেকে 15 মে পর্যন্ত 1 ঘন্টা, 16 থেকে 20 মে পর্যন্ত 2 ঘন্টা এবং 21 মে থেকে 25 মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। কিন্তু দাবি মেনে না নেওয়ায় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 26 মে থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। 3 দফা দাবি আদায়ে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন হচ্ছে আজ দ্বিতীয় দিনের মতো। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয় ছাড়াও আর বেশ কয়েকটি বিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, সেখানকার শিক্ষকরা জানিয়েছেন, এখানকার সহকারী শিক্ষকরা যে দাবিটি তুলছেন, যে তারা 3 দফা দাবি নিয়ে তারা আজকে শান্তিপূর্ণভাবে কয়েক দফায় ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এখন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। তারা যে দাবিটি তুলেছেন সেটি হচ্ছেন যে তাদের বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে তারা রয়েছে, তারা সেই জায়গাতে এখন 11তম গ্রেড নির্ধারণ করার দাবি জানিয়েছে। সেই সাথে সাথে 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনেরও দাবি তুলছেন এবং শিক্ষকরা বলছেন যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি তাদের নিশ্চিত করতে হবে। এখানকার শিক্ষকরা বলছেন তারা শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন চালিয়ে আসছে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে। তারা
পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। তবে আমরা দেখছি যে প্রত্যেকটি বিদ্যালয়েই কিন্তু শিক্ষার্থীরা আসছে, ক্ষুদে শিক্ষার্থীরা আসছে সেই জায়গা থেকে যাতে সেই শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং শিক্ষার্থীদের যাতে ভবিষ্যৎ জীবন বিনষ্ট না হয় সেই জায়গা থেকে শিক্ষকরা কিন্তু অনেকেই দেখেছি যে ক্লাসরুমে গিয়ে সেখানে তাদেরকে পূর্ণভাবে পাঠদান না করলেও সুশৃঙ্খল বজায় রাখার যে কাজটি এবং ভবিষ্যতে যেন তারা তাদের পাঠদান কোনোভাবেই তাদের একাডেমিক যে সিলেবাস রয়েছে সেটি যেন নষ্ট না হয় সেই দিকটিতে তারা নজর রাখছে। তাদের যে দাবি তাদের হচ্ছে যে মর্যাদার লড়াই এবং মর্যাদার লড়াইয়ে তাদেরকে অবিলম্বে 11তম গ্রেডে উন্নীতজনকরণ করা হয় এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষকরাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে। আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ 7 দাবিতে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। শুধু বিদ্যুৎ সচল রাখা ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী। 7 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে আসছিল সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু সরকার কোনো পদক্ষেপ না নেয় মঙ্গলবার সকাল থেকেই কর্মবিরতি পালন করছেন তারা। তবে আন্দোলন চলাকালীন বিদ্যুৎ সচল রেখেছেন তারা। বিআরইবি চেয়ারম্যানের পদত্যাগ, অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন সহ বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে 7 দফা দাবিতে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। আমাদের যদি ডিউটি না করি আমাদের কোনো বেতন দেওয়া হয় না। প্রথম দাবি হচ্ছে স্বৈরাচারী চেয়ারম্যানের অপসারণ। আমাদের যে সকল তো কর্মকর্তা কর্মচারীকে অবৈধভাবে চাকরি থেকে বিচ্যুত করেছে তাদের পুনর্বহাল। আমাদের 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের মৃত্যু না চুক্তি থেকে মৃত্যু হবে নতুবা মুক্তি হবে। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবি জানালেও সরকার কর্ণপাত করছে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক গৃহীত যে সিদ্ধান্ত অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন পূর্বক আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সমিতি একীভূতকরণ। চেয়ারম্যান পদত্যাগ করলে আমরা কঠিন থেকে কঠিন আরো ঘোষণা আসবে। আমাদেরকে কাজে ফেরার সুযোগ দেন। আমাদের সামনে ঈদ আসছে, দীর্ঘায়িত করেন না, কারণ আমরা এটুকু কথা দিয়ে নামছে আন্দোলনে যে আমাদের কারণে কোনো গ্রাহক সেবা হয়রানি হবে না। 7 দফা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পল্লী বিদ্যুতের কর্মীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। অভিন্ন চাকরিবিধি, হয়রানিমূলক মামলা এবং চাকরি ক্ষেত্রে বৈষম্য সব ঘুচিয়ে 7 দফা দাবিতে মূলত গেল 7 দিন যাবতেই পল্লী বিদ্যুতের যে সমিতির কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কর্মসূচি পালন করছেন এবং গেল 6 দিন যাবত তারা মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকে সকাল থেকে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি পালন করছেন, কিন্তু এই কর্মবিরতির আওতার বাইরে রয়েছে শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ। এর বাইরে যাবতীয় যতগুলো অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু তারা বন্ধ রেখেছেন এবং তারা যে 7 দফা দাবি জানিয়েছেন ইতিমধ্যেই আমরা বলতে চেষ্টা করেছি যে পল্লী বিদ্যুৎ সমিতির যে ফ্যাসিবাদী কায়দা দমন পীড়নের চলছে তার প্রতিবাদে এই আরআইবির যে চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগ তারা চেয়েছেন, সেই সাথে চাকরিতে অভিন্ন এক চাকরি বিধি বাস্তবায়ন চেয়েছেন। এছাড়া চাকরি ক্ষেত্রে হয়রানি, বৈষম্যমূলক মামলা, নানান যেই অসঙ্গতিগুলি রয়েছে সেই অসঙ্গতি বিরুদ্ধে তারা বলেছেন যে যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এবং গেল 6 দিন যাবতে আমরা দেখেছি তারা রাত দিন এক করে দেশের প্রায় 80টি সংগঠনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জমায়েত হচ্ছেন এবং গতকালকে রাতেই আমরা দেখেছি যে তারা চূড়ান্ত কর্মসূচির ঘোষণা দিয়েছেন যে কর্মবিরতির, এবং তারা এখনো বলছেন যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারেন, সেই ঘোষণাও তারা দিচ্ছেন এবং অতি দ্রুত সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। টানা 14 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। এতে বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা।
আন্দোলনকারীদের দেয়া 24 ঘন্টার আলটিমেটামে সরকার সাড়া না দেয়ায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে নগর ভবনের একপাশের সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবারও স্লোগানে মুখর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়াতে 24 ঘন্টার আলটিমেটামে সরকার সাড়া না দেয় মঙ্গলবার সকালে অবস্থান নেন সমর্থকরা। অবস্থান কর্মসূচিতে একে একে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন 2 দফায় আদালত রায় দেওয়ার পরও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বেচ্ছাচারিতার কারণেই তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের। কোর্টের প্রতি সম্মান দেখিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, তারপরে কেন অদৃশ্য কারণে এই সরকার শপথ নিচ্ছে না? বিলম্ব করা হচ্ছে যে তার মেয়াদকালটা যাতে চলে যায়, ওত নেওয়ার যে কালটা, তাহলে এখানে কি স্পষ্ট ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে না? এদিকে নগর ভবনের সামনের সড়কে একপাশে ইশরাক সমর্থকরা অবস্থান নেয়, যান চলাচল ব্যাহত হয়। এখান থেকে আপনার মৎস্য ভবন থেকে এখান থেকে আইতে আমার 2 ঘন্টা সময় লাগছে। রাস্তায় যেন জ্যাম না হয়, তারা আন্দোলন করার দরকার বাইরে করুক, রাস্তায় কেন আন্দোলন করবে? বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা আন্দোলনের কারণে নগর ভবনের অচল অবস্থা তৈরি হয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কিডনি ইনস্টিটিউটে 3 ঘন্টা ডায়ালাইসিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন রোগীরা। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ডায়ালাইসিস বন্ধ রাখেন সেবাদাতা প্রতিষ্ঠান স্যান্ডর কর্মীরা। বেতন না পেলে আগামীকালও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। হাসপাতালের পরিচালক জানান, স্যান্ডরের বকেয়া পরিশোধের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ডায়ালাইসিসের রোগীরা। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দূর দূরান্ত থেকে রাজধানীর জাতীয় কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে এসেছেন তারা, কিন্তু সেবা বন্ধ থাকায় পড়েছেন চরম ভোগান্তিতে। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতাল চত্বরে অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত ডায়ালাইসিস সেবা চালু করার দাবি রোগী ও স্বজনদের। 7:30 সব বৈশা রয়েছে, হাত পা ফুলে যাইতেছে, আর কিছুই বলতেছে না। রোগীর অবস্থা একেবারে খারাপ। এখন ম্যাডামকে বহুত অনুরোধ করে ভিতরে যে গ্যাস দিতে আসি। ধরুন তো এখন তো 10টা বাজে, প্রায় তো 4 ঘন্টা হয়ে গেছে। তাড়াতাড়ি ডায়ালিসিস শুরু করে, না তো রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। বারবার রক্ত বন্ধ হয়ে যাওয়া, তারা বলতেছে যে উপরের থেকে একটা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ডায়ালিসিসের ব্যাপারে তারা কিছু বলতে পারে না। বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে 3 ঘন্টা ডায়ালাইসিস সেবা বন্ধ রাখে সেবাদাতা প্রতিষ্ঠান স্যান্ডরের কর্মীরা। এর আগে সোমবারও 3 ঘন্টার জন্য কর্মবিরতি পালন করেন তারা। স্যান্ডরের ম্যানেজার জানান, 3 মাসের বকেয়া বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া সহ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা, তাই বাধ্য হয়ে সেবা বন্ধ রাখা হয়েছে। আর কয়েকদিন পর কোরবানি ঈদ, আমাদের এখানে কোনো স্টাফই এবার কোরবানি করতে পারবে না যদি এই টাকাটা না হয়। হাসপাতালের পরিচালক জানান, স্যান্ডরের বকেয়া পরিশোধের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের। তবুও রোগীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। আমার কাজ হলো, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির কাজ হলো তাকে এখানে স্পেস দেওয়া, ফ্লোর দেওয়া, সেটা আমরা দিয়েছি। তার নিরবচ্ছিন্ন ইউটিলিটি সার্ভিসটা এনশিওর করা, যেমন ইলেকট্রিসিটি, পানি সরবরাহ, এইটা আমাদের দায়িত্ব। আর বিল পেমেন্টের দায়িত্বটা স্বাস্থ্য অধিদপ্তর। বকেয়া বেতন না পেলে বুধবারও কর্মবিরতির ঘোষণা দিয়ে রেখেছেন স্যান্ডরের কর্মীরা। আবু সৈয়দ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী মাসুদুর রহমান, বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। যেই জায়গাটিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে, আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দর্শকদের একটু দেখাতে চাই যে এটি হচ্ছে মূলত মিরপুর 10 নম্বর যে গোলচত্বর রয়েছে, সেই গোলচত্বরের আগে মিরপুর যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়ামের একটু সামনে, এবং এখানে একটি ফায়ার সার্ভিসের অফিস আছে। এই ফায়ার সার্ভিস অফিস এবং ইয়ের মাঝখানে একটা আব্দুল বাতেন সড়ক বলা হয়, এবং এই সড়কের যেই সড়কটি, এই সড়ক থেকে মিরপুরের 10 নম্বর যেতে যে মেন রোডটি, সেখানে ওঠার মুখেই মূলত এই ঘটনাটি ঘটে। এবং যিনি ভুক্তভোগী, তারা টাকার ব্যাগ নিয়ে তাদের যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে সেটি
উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন এবং এই জায়গাটিতে আসার পরবর্তীতে তাদের সাথে দুটি মোটরসাইকেলে 6 জন তিনজন করে 6 জন আসে এবং এসে এই জায়গাটিতেই তাদেরকে গতিরোধ করা হয় এবং পরবর্তীতে ব্যাগ নিয়ে তারা চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় যখন ব্যাগ নিয়ে টানা হেঁচড়া শুরু হয় ঠিক সেই টাইমে যার কাছে ব্যাগটি ছিল মাহমুদুল ইসলাম, তিনি ব্যাগ ছাড়ছিলেন না। ঠিক সেই সময় আমরা দেখেছিলাম একটি ফুটেজ ভাইরাল হয়েছে, সেই ফুটেজে দেখলাম আমরা গুলি করে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাদের মূলত 10 নম্বর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি না যেয়ে উল্টো পথে মিরপুর 2-এর দিকে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে 6 জন চলে যায় এবং 2 জনের হাতে সেই ভিডিওতে আমরা অস্ত্র দেখেছি এবং দুটি অস্ত্র দিয়েই তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং যেই গুলিটি বিস্ফোরিত হয়েছে সেটি মূলত সেটির খোসা উদ্ধার করেছে পুলিশ এবং সেটি দেখে তারা অ্যানালাইসিস করার চেষ্টা করছে যে আসলে গুলিটি কোথা থেকে আসতে পারে বা কীভাবে আসতে পারে। আপাতত যেই 6 জন এই ঘটনাটি ঘটেছে তাদের চেহারা শনাক্ত করার মাধ্যমে, তাদের লোকেশন শনাক্ত করার মাধ্যমে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে আমার কাছে মিরপুর থেকে ছিনতাইয়ের সর্বশেষ তথ্য। ছিলাম মিরপুরে। সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 53 জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। কুড়িগ্রাম সীমান্তে 14 জনকে পাঠাতে চাইলে বিজিবির বাধায় ব্যর্থ হয় বিএসএফ। সীমান্তের নিরাপত্তার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত। পুশিন বন্ধে বাংলাদেশ বারবার তাগাদা দিলেও থেমে নেই ভারত। মঙ্গলবারও সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে 57 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস সীমান্তের কাটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন তারা। বিএসএফ এর ওইখানে কথাবার্তা বলে ওদের 3-4 লোক নিয়ে পরে আমাদের পুলের নিচ দিয়ে গেট খুলে পার করে দিয়েছে। যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়রা জানান 9 পুরুষ ও 5 নারী ভারতে ফিরে যেতে চাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএসএফ। বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছেন তারা। 14 জনের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। তারা অরিজিনালি ভারতের বাসিন্দা এবং আসামে তারা থাকে, তাদের নাগরিকত্ব আছে, তাদেরকেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমার স্টেট হইল আসাম। হজর নামাজের আগে হিন্দে আমার লগে সাথী ভাই 14 জন মিলে ইন্দে পার করে দিয়েছে। এদিকে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো 23 জনকে পুশিন করা হয়। তাদের অধিকাংশই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পুশিন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি প্রস্তুত আছে। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। এ সময় ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আহ্বান জানান উপদেষ্টা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরির চক্র সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে করছে বিক্রি। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে অভিযানে বিপুল জাল নোট তৈরির সরঞ্জাম সহ মালিককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরের ভাড়াবাসার একটি ফ্ল্যাটে জালনোট তৈরির কারখানা খুলে বসেছিল জালনোট ব্যবসায়ী মোহাম্মদ আলামিন। ঈদ সামনে রেখে চলছিল জালনোট ছাপানো। কম্পিউটার, প্রিন্টার ও ফটোশপের মাধ্যমে মুহূর্তে বানিয়ে ফেলেছে হুবহু 50, 100, 500 টাকার নোট। এরপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। অবশেষে সেই কারখানায় অভিযান চালায় র্যাব 2। গ্রেফতার করা হয় কারখানার মালিক আলামিনকে। উদ্ধার করা হয় বিপুল জাল নোট তৈরির সরঞ্জাম ও নোট বিক্রির নগদ টাকা। জাল টাকা ছাপানোর জন্য বান্ডিলকৃত সাদা কাগজ, যেগুলোর উপরে সে নকল টাকা ছাপাতো, সেই বান্ডিলকৃত কাগজ, কাটা কাগজও উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলামিন জানায় সে সংঘবদ্ধ চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে এই চক্র রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহ করে আসছিল। তাদের পরিকল্পনা ছিল এই নারায়ণগঞ্জ থেকে এই টাকাগুলো ছাপিয়ে ঢাকার মহানগরের বিভিন্ন গরুর হাটে এই টাকাগুলো তারা ছড়িয়ে দিত এবং 1 কোটি টাকা
তাদের ছাপানোর একটা টার্গেট ছিল। ঈদ সামনে রেখে বাজারে জাল নোট ছড়ানোর অপচেষ্টা রুখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। তবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এসব অর্থ ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে একথা বলেন গভর্নর। একটা প্রতিষ্ঠান অনেক তাড়াতাড়ি করতে পারে, কিন্তু যখনই 4-5টা প্রতিষ্ঠান হবে তখন এটা ব্যুরোক্রেটিক বেড়া জাল অনেক রকমের পড়ে যায়, যে কারণে আমরা কিছু আইনগত পরিবর্তনও করতে চাচ্ছি। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো আমরা। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। জমে উঠেছে কোরবানির পশুর হাট। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকলেও ক্রেতা উপস্থিতি কম। এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। কুরবানি ঈদের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু স্থানীয় এবং গ্রাম পর্যায়ে যেসব পশু লালন পালন করা হয়েছে এই পশুগুলো কিন্তু হাটে তুলছেন খামারি এবং ব্যাপারীরা। এবং আমরা দেখছিলাম গত কয়েকদিনে তুলনামূলক পশুর হাটগুলো কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে। এবং আজকে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট সতী হাট। এই হাটে কিন্তু বিপুল পরিমাণে গরুর সমারোহ আমরা দেখছি এবং মাঝারি বড় ষাঁড় গরুর সমারোহটা এখানে বেশি। গেল 2 দিন কিছুটা বৈরী আবহাওয়ার কারণে হাটগুলোতে কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল, তবে আজকের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবং গ্রাম পর্যায়ে আসলে যারা 3টি 5টি করে গরু লালন পালন করেছেন তারাই মূলত এই তৃণমূল পর্যায়ের এই হাটগুলোতে গরুগুলো তুলে থাকেন। এবং হাটে এখন পর্যন্ত আমরা যে চিত্রটি দেখছিলাম দর হাঁকাহাঁকি চলছে এবং এক ধরনের যাচাই বাছাই করে কিন্তু বিকেলের পরেই মূলত কেনা বেচাটা এখানে হয়ে থাকে এই হাটগুলোতে। এবং প্রথম পর্যায়ে যে চিত্রটি আমরা দেখছিলাম যে 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরুর দাম হাঁকা হচ্ছে 85 থেকে 90,000 বা 1 লাখ টাকা পর্যন্ত গরুর নান্দনিকতার উপর ভিত্তি করে। তবে গরুর সমারোহ যেহেতু বেশি, এখানকার যারা খামারি তারা বলছেন যে আজকে ব্যাপারীর উপস্থিতি কিছুটা কম থাকার কারণে যারা গরু দাম হাঁকছেন সেই অনুপাতে কিন্তু দাম অনেকটাই এখন পর্যন্ত কম তারা বলছেন। এবং গরুর এবার কিন্তু সমারোহটা অনেক বেশি প্রান্তিক পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে গরু লালন পালন করা হয়েছে। এই জেলায় প্রায় 8 লাখ পশু জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং স্থানীয় যে চাহিদা রয়েছে 3,80,000-এর মতো, বাকি প্রায় 5.5 লাখ পশু কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই হাটগুলোর মাধ্যমে ছড়ানোর জন্য কিন্তু চেষ্টা করছেন। সব মিলে দিন যত গড়াচ্ছে গরুর সমারোহ হাটগুলোতে বাড়ছে। এই ছিল নওগাঁর সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। ছিলাম নওগাঁয়। খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারলেও বাংলাদেশ দলের মনোবল এখনো দৃঢ় আছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। তবে মোস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে মিস করবেন ক্যারিবিয়ান কোচ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারাটা কষ্টদায়ক, তবে মাঝে মাঝে এটি আপনাকে উৎসাহিত করে। আমাদের মনোবল দুর্দান্ত আছে। মুস্তাফিজ একজন সিনিয়র ক্রিকেটার, তাকে আমরা মিস করব। তবে আমার মনে হয় এটা অন্যের জন্য দারুণ সুযোগ। আর পাকিস্তান খারাপ খেললেও যে কোনো সময় তারা জ্বলে উঠতে পারে। আমরা তাদের দিকে না তাকিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলার কথা ভাবছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহার খালাস, মৃত্যুদণ্ডের রায় বাতিল। সংঘবদ্ধ অবিচারের অবসান মন্তব্য আইনজীবীর, সন্তোষ প্রকাশ জামায়াতের। নিবন্ধন না থাকা দলের কথা শুনে নির্বাচন দেরি করলে খেসারত দিতে হবে সরকারকে, হুঁশিয়ারি বিএনপি নেতা ফারুকের। ভোট দিতে এত ভয় কেন, প্রশ্ন খসরুর। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ উত্তাল সচিবালয়। দফতর ছেড়ে কর্মীদের বিক্ষোভ। জামায়াত নিষেধাজ্ঞার পরেও সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের সমাবেশ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।